আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আ আজকে আমরা নতুন একটা কোর্সের লঞ্চ করব ইনশাআল্লাহ। তো কোর্সটা হচ্ছে ফ্লুইড অ্যান্ড ইলেক্ট্রোলাইট ম্যানেজমেন্ট। তো এটা আসলে ক্লিনিক্যাল প্র্যাকটিসে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। কিন্তু আসলে আমরা এই টপিকটায় তেমন একটা গুরুত্ব দিতে চাই না। এইজন্য যার ইফেক্টটা আমাদের রোগীদের ম্যানেজমেন্টের উপর গিয়ে পড়ে। তো এই প্রায় ইন্টার্নির পর থেকে প্রায় ৪ বছর হসপিটালে আমি যে সমস্ত রোগীদের ম্যানেজমেন্ট দেখি, তার প্রায় আমি দেখি যে আসলে তাদের ফ্লুইড ইলেক্ট্রোলাইট ম্যানেজমেন্ট অ্যাডিকুয়েট হয় না। তো এটা আসলে কারণটা হচ্ছে যে আমাদেরকে ওইভাবে উম মানে হসপিটাল গাইডলাইন অনুযায়ী বা ক্লিনিক্যালি ওভাবে তৈরি করা হয় না। যে সবাই একরকম প্র্যাকটিস করতেছে, ওভাবেই চলুক। কিন্তু আদৌ সেটা কতটুকু গাইডলাইন মেনে হচ্ছে, হুম? আ সেটা আসলে আ দেখা হয় না। তো এই জায়গাটা থেকে মানে আমার নিজের কাছেই জিনিসটা একটু খারাপ লাগে যে কেন তারা উম সঠিক ম্যানেজমেন্টটা পাবে না। তো এই উদ্দেশ্য থেকেই এই কোর্সের সূচনা, যে আমি চাই যে আপনারা যারাই পেশেন্ট ম্যানেজমেন্টের সাথে সংযুক্ত, আ সেটা সার্জারি হোক, গাইনি হোক, মেডিসিন হোক, সব জায়গাতেই ফ্লুইড ইলেক্ট্রোলাইট ম্যানেজমেন্টটা লাগে আমাদের। তো এটার বেসিক এবং কিছু ক্লিনিক্যাল প্র্যাকটিস যদি শিখে নেওয়া যায়, তাহলে আমি আশা করব যে আপনারাও এটা সঠিকভাবে পেশেন্টের উপর এপ্লাই করতে পারবেন ইনশাআল্লাহ। তো চলেন আমরা শুরু করি। আচ্ছা, তো এই বইটা হচ্ছে আ আমার নিজের কম্পাইল করা আরকি। তো ফ্লুইড অ্যান্ড ইলেক্ট্রোলাইট ব্যালেন্স ফ্রম বেসিক টু অ্যাডভান্সড ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট। আমি ডাক্তার আশরাফুল আলম। বর্তমানে হচ্ছে স্পেশালিটি ট্রেনিং এ আছি সার্জারিতে। আ তো আমরা দেখি যে আসলে আমরা এই কোর্সে কি জানবো? আমরা যদি টেবল অফ কনটেন্টস টা দেখি, তাহলে চ্যাপ্টার 1 আমরা পড়ব যে বেসিক ফিজিওলজি অফ বডি ফ্লুইডস। তারপরে দেখব ইলেক্ট্রোলাইট ফিজিওলজি। তারপরে দেখব যে ডিহাইড্রেশন, ফ্লুইড লস এবং থার্ড স্পেসিং কি জিনিস। তারপরে দেখব যে কিভাবে আমরা ইভালুয়েট করব একটা পেশেন্টের বডির ফ্লুইড স্ট্যাটাস, এবং এরপরে আমরা কিভাবে আইভি ফ্লুইড প্রেসক্রাইব করব। আর চ্যাপ্টার 6 এ হচ্ছে ইলেক্ট্রোলাইট ডিসঅর্ডার অ্যান্ড ম্যানেজমেন্ট। এটা অনেক বড় চ্যাপ্টার। মানে এর মধ্যে হাইপোনাট্রিমিয়া, হাইপারনাট্রিমিয়া, হাইপারক্যালিমিয়া, হাইপোক্যালিমিয়া, হাইপোক্যালসিমিয়া, হাইপারক্যালসিমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া, হাইপারম্যাগনেসিমিয়া এগুলো সবই আছে। এবং আ লাস্টে আমরা কিছু ওয়ার্ডে এবং আইসিইউতে কিছু রিয়াল লাইফ এক্সাম্পল দেখব যে আসলে এই কেসগুলোতে আমরা কিভাবে এই রোগীগুলোকে ম্যানেজ করতে পারি। তো ১ম এ প্রিন্সিপাল এবং এরপরে প্র্যাকটিস। এই পুরো কোর্সটা করলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোথায় গ্যাপ ছিল, আগে কি ভুল করেছেন, এখন এটা কিভাবে ম্যানেজ করতে হবে। তো আপনার নিজের কাছেই ভালো লাগবে আমি আশা করি। আর এইভাবে পড়াশোনা করলে দেখা যাবে যে পরবর্তীতে যখন নতুন সিনারিও তৈরি হবে, তখন আপনি প্রিন্সিপাল গুলো মাথায় রেখে আপনি একটা অ্যাডিকুয়েট চিকিৎসা আপনি এপ্লাই করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে ১ম এ যেই আ চ্যাপ্টার 1 আমরা বেসিক ফিজিওলজি অফ বডি ফ্লুইড সেখানে যাই। তো আমরা জানি যে আমাদের শরীরে যে ওয়েট, তার 60% হচ্ছে টোটাল বডি ওয়াটার। তাহলে 60% টোটাল বডি ওয়াটার, এবং সেটা একজন অ্যাডাল্ট মেল। যদি ফিমেল হয় তাহলে তার থাকবে 50 to 55%। যদি নিওনেট অথবা ইনফ্যান্ট হয় তাদের শরীরে থাকে 65 থেকে 80%। তাহলে দেখা যাচ্ছে যে অ্যাডাল্ট মেলে 60%, ফিমেলে তার থেকে একটু কম। কিন্তু বাচ্চা এবং বাচ্চাদের তাদের হচ্ছে বডি ফ্লুইডটা ওয়েটের পার্সপেক্টিভে বেশি থাকে। তাহলে যদি 70 কেজি একজন অ্যাডাল্ট মেল, তার টোটাল বডি ওয়েট হবে 70 এর 60%, অর্থাৎ অ্যারাউন্ড 42 লিটার। এখানে 42 লিটার বডি ফ্লুইড, এটা আমাদের বডিতে যে বিভিন্ন কম্পার্টমেন্ট আছে, এক্সট্রাসেলুলার কম্পার্টমেন্ট, ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্ট, এই কম্পার্টমেন্টগুলোতে ভাগ হয়ে থাকে। তাহলে আমি যদি দেখি যে এটা হচ্ছে ভেসেল আর এটা হচ্ছে সেল, তাহলে যেই ফ্লুইডগুলো সেলের মধ্যে থাকবে সেগুলোকে আমরা বলতেছি ইন্ট্রাসেলুলার ফ্লুইড। ইন্ট্রাসেলুলার ফ্লুইড। আর যে ফ্লুইডগুলো সেলের বাইরে থাকবে
সেটাকে আমরা বলতেছি এক্সট্রা সেলুলার ফ্লুইড। ঠিক আছে? তো এক্সট্রা সেলুলার ফ্লুইডকে আবার ২ ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে একটাকে আমরা বলব প্লাজমা, আরেকটা আমরা ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। সেলের বাইরে এবং ভেসেলের বাইরে, এটা ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। তাহলে একটাকে বলতেছি আমরা প্লাজমা, এটা ভেসেলের মধ্যে থাকবে, আর এটা ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। তাহলে এই যে ৪২ লিটার পানি, টোটাল ৪২ লিটার পানি, এই ৪২ লিটারের 40% অ্যারাউন্ড ২৮ লিটার সেটা থাকে সেলের মধ্যে। তাহলে সবচেয়ে বেশি ওয়াটার কনটেন্ট থাকে সেলের মধ্যে। এবং বাকি যে হচ্ছে ১৪ লিটার সেটা থাকে হচ্ছে ইসিএফ এ, ১৪ লিটার। এই ১৪ লিটারের ১১ লিটার থাকে হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে, আর ৩ লিটার থাকে প্লাজমায়। কোনো কোনো বইয়ে ১০.৫ আছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে, প্লাজমায় আছে ৩.৫। তাহলে এটা হচ্ছে ফ্লুইড ডিস্ট্রিবিউশন ইন দ্য ডিফারেন্ট কম্পার্টমেন্টস ইন দ্য বডি। এই জিনিসটা একটু আমাদের মুখস্থ রাখতে হবে, কারণ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা দেখি যে আমরা এতক্ষণ যেটা পড়লাম সেটাই এখানে লেখা আছে যে ইন্টারসেলুলার ফ্লুইড অর্থাৎ আইসিএফ, সেটা 40% হচ্ছে আমাদের ৪২ লিটারের 40% টোটাল ২৮ লিটার, এবং এটা ইনসাইড দ্য সেল থাকে। ইন্টারসেলুলার ফ্লুইডের মধ্যে মোস্টলি পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম ফসফেট এগুলো থাকে। আর এক্সট্রাসেলুলার ফ্লুইড হচ্ছে এক্সট্রাসেলুলার ফ্লুইড এর কম্পোজিশন হচ্ছে প্লাজমা এবং ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। তাহলে প্লাজমায় থাকে ৫% এবং ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে ১৫%, এটা অ্যারাউন্ড ৩.৫ বা কোনো কোনো বইয়ে ৩, এবং এখানে ১১ লিটার বা ১০.৫ লিটার। ঠিক আছে? তাহলে প্লাজমা থাকে উইদিন ব্লাড ভেসেল, এর মেইন কম্পোজিশন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড অ্যালবুমিন, এবং ইন্টারস্টিশিয়াল ফ্লুইড হচ্ছে বিটুইন সেল অ্যান্ড ক্যাপিলারি, এটা সোডিয়াম ক্লোরাইড ওয়াটার এর মধ্যে থাকে। তাহলে আমি আশা করি যে বডি ফ্লুইড কম্পার্টমেন্ট সম্পর্কে আমাদের ধারণাটা ক্লিয়ার। ঠিক আছে? এবার আসি যে কমন যে বডি ফ্লুইড আইসিএফ এবং ইসিএফ, এর মধ্যে কমন যে কম্পোজিশনগুলো বা ইলেকট্রোলাইটসগুলো, এবং তো এইগুলো হচ্ছে কোনটা কত অ্যামাউন্টে থাকে। এখান থেকে কিছু 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 হচ্ছে পয়েন্টগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে? কিছু কিছু পয়েন্টগুলো মুখস্থ রাখতে হবে। যেমন সোডিয়াম এক্সট্রাসেলুলার ফ্লুইডে কত থাকে? ১৩৫ থেকে ৪৫ মিলিমোল, এটা আজীবনের জন্য মাথায় গেঁথে নিতে হবে। পটাশিয়াম কত থাকে? ৩.৫ থেকে ৫.৫, মানে 3.5 to 5.5, কোনো কোনো বইয়ে 3.5 to 5 আছে। তো দুইটাই মাথায় রাখেন, সমস্যা নেই। এবার ক্লোরাইডটা আমাদের খুব একটা মনে রাখার দরকার নেই। বাইকার্বনেটটা এভারেজ হচ্ছে ২৪, বাট রেঞ্জে বললে ২২ থেকে ২৮। তাহলে এটাও আমাদের মনে রাখতে হবে। ক্যালসিয়ামটা 1.1 থেকে 1.3, এটা হচ্ছে আয়োনাইজড ক্যালসিয়াম। ঠিক আছে? আয়োনাইজড ক্যালসিয়াম ২ ধরনের হয়, একটা টোটাল ক্যালসিয়াম আর একটা আয়োনাইজড ক্যালসিয়াম। তো টোটাল ক্যালসিয়ামটা আমরা সাধারণত অতটা মানে মেপে লাভ হয় না, কারণ টোটাল ক্যালসিয়াম মাপলে আমাদের আবার অ্যালবুমিন দেখতে হয়। সেক্ষেত্রে আয়োনাইজড ক্যালসিয়ামটা করলে আমাদের জন্য অ্যাকুরেট মাপটা আসে। তাহলে 1.1 থেকে আয়োনাইজড ক্যালসিয়াম 1.1 থেকে 1.3 মিলিমোল পার লিটার। এই কয়েকটা মানে প্যারামিটার আপনাদেরকে অবশ্যই, অবশ্যই মনে রাখতে হবে। তাহলে সোডিয়াম ১৩৫ থেকে ৪৫, পটাশিয়াম হচ্ছে 3.5 to 5.5 or 5, বাইকার্বনেট হচ্ছে ২৪, রেঞ্জ হচ্ছে ২২ থেকে ২৮, এবং ক্যালসিয়াম হচ্ছে 1.1 to 1.3 মিলিমোল পার লিটার। এই কয়েকটা জিনিস আমরা মনে রাখবো। এবার আসি অসমোলালিটি অ্যান্ড টোনিসিটি। তাহলে এই কনসেপ্টটা আমাদেরকে জানতে হবে। হোয়াট ইজ অসমোলালিটি এবং হোয়াট ইজ টোনিসিটি। তো অসমোলালিটি হচ্ছে নাম্বার অফ ডিজলভ পার্টিকেল পার কিলোগ্রাম অফ ওয়াটার। ধরি এটা একটা পাত্র, এখানে ১ কেজি পানি আছে, এখানে ১ কেজি পানি আছে, এবং এর মধ্যে সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, ক্লোরাইড আছে। ঠিক আছে? সোডিয়াম, পটাশিয়াম, প্রোটিন এগুলো আছে। তাহলে ১ কেজি পানিতে যতটা ডিজলভ পার্টিকেল আছে সেটাকে আমরা বলি ওই সলিউশনের অসমোলালিটি। তাহলে প্লাজমার মধ্যে যে সোডিয়াম, পটাশিয়াম, প্রোটিন, ইউরিয়া এগুলো থাকে, সব কিছু মিলে প্লাজমার একটা অসমোলালিটি আছে, সেটা হচ্ছে ২৭৫ থেকে ২৯৫ মিলি অসমোল পার কেজি। ঠিক আছে? তো এই প্লাজমা অসমোলালিটি এইটা ক্যালকুলেট করা যায় যদি আমি বডির সোডিয়াম কন্টেন্ট জানতে পারি, সোডিয়াম কনসেন্ট্রেশন জানতে পারি, প্লাজমার গ্লুকোজ কত জানতে পারি, এবং ব্লাড ইউরিয়া নাইট্রোজেন কত সেটা যদি জানতে পারি, তাহলে এই সূত্রে আমি ক্যালকুলেটেড অসমোলালিটি ক্যালকুলেশন করতে পারবো, বের করতে পারবো। তো অসমোলালিটি জানার উদ্দেশ্য কি? যদি আমাদের হাইপারন্যাট্রিমিয়া হয়, মানে বডিতে সোডিয়ামের পরিমাণ বেশি গেছে, তখন বডির অবস্থা হাইপার অসমোলার হয়।
বা হাইপার গ্লাইসেমিয়া যখন হয় বা ইউরেমিয়া হয়, তখন হাইপার অসমোলারিটি তৈরি হয় প্লাজমায়। তখন হয় কি, হাইপার অসমোলারিটি আর যখন তৈরি হবে বডিতে, তখন কিন্তু সেল এবং প্লাজমার মধ্যে যে ফ্লুইড শিফট, এটা কিন্তু হবে। এবং লো অসমোলারিটি এই কন্ডিশন যখন ডেভেলপ করবে, লাইক হাইপোনাট্রিমিয়া বা ওভারহাইড্রেশন, তখনও কিন্তু সেল এবং প্লাজমার মধ্যে ফ্লুইড শিফট হবে। এখন কোন দিকে শিফট হবে সেটা আমরা একটু পরে জানছি। এবার আসি যে টনিসিটি। তো অসমোলারিটি এবং টনিসিটি দুইটা আলাদা টার্ম। তো টনিসিটিটা কি? টনিসিটি হচ্ছে যে অ্যাবিলিটি অফ এ সলিউশন টু পুল ওয়াটার অ্যাক্রস দ্য সেল মেমব্রেন। অর্থাৎ ধরি যে এটা একটা সেল মেমব্রেন, এখন এদিকে দুই পাশে ধরেন পানি আছে, ঠিক আছে? এখন দুই পাশেই অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল আছে, সোডিয়াম আছে, এদিকেও সোডিয়াম আছে, বাট এটা প্রোটিন আছে। এখন সোডিয়াম কিন্তু একা একা এভাবে সেল মেমব্রেন ক্রস করে যায় না, কিন্তু প্রোটিন কিন্তু ফ্যাসিলিটেড ডিফিউশনের মাধ্যমে হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশনে মুভ করে। এখন যে সেলের এক পাশে ধরেন এখানে সোডিয়াম, এটা হচ্ছে টনিসিটি মেনটেন করে। সোডিয়াম কিন্তু মেইন ক্যাটায়ন, যেটা সলিউশনের টনিসিটিটা মেনটেন করে। তো এই সলিউশনের অপর পাশ থেকে, সেলের অপর পাশ থেকে পানি টেনে নেওয়ার যে ক্ষমতা, সেটাকে আমরা বলতেছি টনিসিটি। তাহলে অসমোলারিটি ছিল টোটাল কন্টেন্ট, যা আছে সব কিছু, যে ডিজলভ অবস্থায় থাকে 1 কেজিতে, সেটাকে আমরা বলতেছি অসমোলারিটি। এবং টনিসিটি বলতেছি যে ওই সলিউশনের পানি টেনে ধরার যে ক্ষমতা, সেটা হচ্ছে আমরা বলতেছি টনিসিটি। তাহলে আমরা দেখি যে টনিসিটি হচ্ছে, ইট ইজ নট জাস্ট অ্যাবাউট দ্য নাম্বার অফ পার্টিকেল, ইট ইজ অ্যাবাউট পার্টিকেলস দ্যাট ক্যান অ্যাকচুয়ালি মুভ ওয়াটার ইন অর আউট অফ দ্য সেল। আচ্ছা, এখন আসি যে তাহলে আমরা আইসোটনিক কাকে বলি, হাইপোটনিক কাকে বলি, আর হাইপারটনিক কাকে বলি? তাহলে আমরা আইসোটনিক বলি যে প্লাজমার টনিসিটিটা, প্লাজমার অসমোলারিটি যেটা, এটার সমান যদি কোনো সলিউশনের অসমোলারিটি থাকে, তাহলে সেটাকে আমরা বলি যে আইসোটনিক। আর আইসোটনিক সলিউশনের ইফেক্ট কি সেলের উপরে, এটা জানতে হবে। যে আইসোটনিক ফ্লুইডের সেলের উপর ইফেক্ট হচ্ছে নো নেট ওয়াটার শিফট। তাহলে কাউকে যদি আমরা আইসোটনিক ফ্লুইড দিই, তাহলে তার শরীরে কোনো ওয়াটার শিফট হবে না, সেল থেকে প্লাজমায় আসবে না, প্লাজমা থেকে সেলেও যাবে না। হাইপোটনিক সলিউশন যদি কাউকে দেওয়া হয়, এটার অসমোলারিটি হচ্ছে প্লাজমা থেকে কম। এই যে 275, এই 275 থেকে যে 295 আমরা বলছি মিলি অসমোল পার কেজি প্লাজমার যে অসমোলারিটি, এটা থেকে কম। তাহলে কম যখন হবে অসমোলারিটি, তাহলে কি হবে, যে প্লাজমা থেকে ওই সেলের মধ্যে, তাহলে ধরি এটা সেল, তাহলে প্লাজমা থেকে সেলের মধ্যে পানি আসবে যদি হাইপোটনিক সলিউশন দেওয়া হয়, ঠিক আছে? তাহলে শিরায় আপনি হাইপোটনিক সলিউশন দিলেন, সেটা প্লাজমা থেকে সেলের মধ্যে ঢুকবে, কারণ এটার অসমোলারিটি কম। যেখানে অসমোলারিটি বেশি, সে পানি টেনে নেবে। হাইপারটনিক সলিউশন যদি আমরা কাউকে দেই, হাইপারটনিক মানে যে তার অসমোলারিটি প্লাজমা থেকে বেশি, তো সেটা যদি কাউকে কখনো দেওয়া হয়, তাহলে কি করবে, ওয়াটার এক্সিস্ট দ্য সেল, অর্থাৎ সেল শ্রিঙ্কেজ হবে। তাহলে ধরি এটা সেল এবং এটা হচ্ছে প্লাজমা, এর মধ্যে ব্লাড আছে। তাহলে আমি যদি প্লাজমায় হাইপারটনিক সলিউশন দিই, হাইপারটনিক, তাহলে কি হবে, এখানে যেহেতু হাইপারটনিক সলিউশন আছে, এই সেল থেকে সে ওয়াটার টেনে নেবে। তাহলে টনিসিটি যার বেশি, পানি সেদিকে মুভ করবে। এটা মাথায় রাখতে হবে যে যার টনিসিটি বেশি, অসমোলারিটি বেশি, পানি সেদিকে মুভ করবে। তাহলে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে হাইপারটনিক, হাইপোটনিক, এবং আমাদের পরবর্তীতে এই সমস্ত স্যালাইনের নামও মুখস্থ করতে হবে, কোনগুলো আইসোটনিক স্যালাইন, কোনগুলো হাইপোটনিক এবং কোনগুলো হাইপারটনিক। এবার আসি অসমোলারিটি এবং অসমোলারিটি, এটার মধ্যে একটা ডিফারেন্স আর কি, যদিও আমি বলে ফেলছি জিনিসটা। তো অসমোলারিটি হচ্ছে যে টোটাল সলিউট কনসেন্ট্রেশন পার কেজি, আর টনিসিটি হচ্ছে টোটাল ইফেক্টিভ অসমোল দ্যাট ক্যান মুভ দ্য ওয়াটার। তাহলে অসমোলারিটি কারা মেনটেন করে? সোডিয়াম, ইউরিয়া, গ্লুকোজ, অল সলিউটস, তারা সবাই অসমোলারিটি মেনটেন করে। কিন্তু টনিসিটি কিন্তু অল সলিউটস মেনটেন করে না। যেগুলো শুধু মেমব্রেন ক্রস করতে পারে না, তারাই শুধু টনিসিটি দিবে, যেমন সোডিয়াম। তাহলে যেমন আমরা একটা এক্সাম্পল দিই, যে ইউরিয়া যখন বডিতে বাড়ে, সে কিন্তু অসমোটিক্যালি অ্যাক্টিভ, সে অসমোলারিটি বাড়ায়, কিন্তু টনিসিটির উপর তার কোনো ইফেক্ট নেই, কারণ এটা সেল মেমব্রেন ইজিলি ক্রস করতে পারে, ওয়াটারকে পুল করে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবার আসি যে ফ্লুইড মুভমেন্ট অ্যান্ড ট্রান্সপোর্ট মেকানিজম। তাহলে আমাদের বডিতে বিভিন্ন সেল, ইন্টারস্টিশিয়াল স্পেস, প্লাজমা, এই সমস্ত জায়গায় কিভাবে ফ্লুইড এবং বিভিন্ন জিনিস, এগুলো সলিউটস, সেগুলো হচ্ছে মুভ করে।
তো এটা আমাদের একটু জানতে হবে। ২ ধরনের ট্রান্সপোর্ট আছে। একটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট আর একটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। প্যাসিভ ট্রান্সপোর্টের মধ্যে ১ম এ আমরা দেখতেছি ডিফিউশন। ডিফিউশন কি? ডিফিউশন হচ্ছে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যাবে। হাই টু লো। হ্যাঁ? এটা কি যাবে? মুভমেন্ট অফ সলিউট। সলিউট যাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ডিফিউশনে সলিউট যাবে। ডিফিউশনের আরেকটা পার্ট আছে ফ্যাসিলিটেড ডিফিউশন। এইটার মানে এক্সেপশনাল বিষয়টা হচ্ছে এখানে একটা ক্যারিয়ার প্রোটিন লাগে। যেমন গ্লুকোজ। গ্লুকোজ কিন্তু একা মানে সলিউটস সরাসরি যেতে পারে না এক জায়গা থেকে আরেক জায়গায়। তার জন্য ট্রান্সপোর্টার লাগে। এজন্য আমরা বিভিন্ন গ্লুট ট্রান্সপোর্টার আছে বায়োকেমিস্ট্রিতে আপনারা পড়েছেন। গ্লুট 1, 2, 3, 4 তাহলে এই গ্লুট ট্রান্সপোর্টার দিয়ে এই ফ্যাসিলিটেড ডিফিউশন হয়। প্রোটিনটা হচ্ছে গ্লুট প্রোটিন ওই গ্লুট দিয়ে গ্লুকোজটা ট্রান্সপোর্ট হয়। আচ্ছা আর আছে অসমোসিস। অসমোসিসে কি হয়? অসমোসিসে হচ্ছে ওয়াটার মুভ করে। এটা মাথায় রাখতে হবে। অসমোসিসে ওয়াটার মুভ করে। তাহলে এটা একটা সলিউশন, একটা ধরো সেমি পারমিয়েবল মেমব্রেন, এটা সলিউশন এ, সলিউশন বি। তো ধরি এখানের কনসেন্ট্রেশনটা বেশি আর এখানের কনসেন্ট্রেশনটা কম। তাহলে পানি কি করবে? পানি হচ্ছে হায়ার কনসেন্ট্রেশনের দিকে যাবে। ঠিক আছে? এখানে পানি মুভ করবে। পানিটা লোয়ার কনসেন্ট্রেশন টু হায়ার কনসেন্ট্রেশনে মুভ করবে। এটা আমরা ছোটবেলায় পরীক্ষা করছি না? আলু কেটে আলুর মধ্যে চিনি দিয়ে। তাহলে চিনি যেখানে থাকে সেখানে তার কনসেন্ট্রেশন বেশি। এইজন্য পানিটা আলুর শরীর থেকে বের হয়ে মাঝখানে চলে আসতো। এটা একটা পারফেক্ট এক্সাম্পল অফ অসমোসিস। এবার আসি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কিন্তু হচ্ছে এটাকে কেন অ্যাক্টিভ বলতেছি? কারণ এটা আপনার এগেইনস্ট দ্য গ্রেডিয়েন্ট মানে লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনে মুভ করে। নরমালি সব জিনিস কি করে? যে হায়ার থেকে লোয়ারে ইজিলি ট্রান্সফার হতে পারে। কিন্তু এটা এগেইনস্ট দ্য গ্রেডিয়েন্ট, হ্যাঁ? লোয়ার থেকে হায়ারে যাবে। কিভাবে যায়? এটা হচ্ছে একটা পাম্প। যেমন আমাদের সোডিয়াম, পটাশিয়াম, এটিপিএস। তাহলে সেলের মধ্যে এই সোডিয়াম, পটাশিয়াম, এটিপিএস থাকে। তাহলে এখানে কি করবে ও? ৩ টা সোডিয়ামকে বের করে দিবে সেলের মধ্যে থেকে আর ২ টা পটাশিয়ামকে সেলের মধ্যে ঢুকাবে। ঠিক আছে? তো এখানে একটা শক্তি লাগে তার, যেটাকে আমরা বলছি এটিপি। তাহলে এইজন্য এটাকে বলা হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, এটিপিএস। এর মাধ্যমে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয়। এখানে এক্সাম্পল আছে, দেখে নিতে পারেন একই। যে অসমোসিসের কথা বলা হয়েছে যে এক্সাম্পল ওয়াটার শিফটিং ইন ডিকে। তাহলে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসে কি হয়? যে গ্লুকোজের পরিমাণ অনেক বেড়ে যায়। গ্লুকোজের পরিমাণ বাড়লে সে কি হাইপার অসমোলার হয় ব্লাড। হাইপার অসমোলার যখন হয় তখন ব্রেন থেকে পানি টেনে নিয়ে হচ্ছে ইসের মধ্যে প্লাজমার মধ্যে নিয়ে আসে। তখন ব্রেনে হচ্ছে সেল শ্রিঙ্কেজ হয়। তো ব্রেন চিন্তা করে যে নিজেকে তো বাঁচাইতে হবে। আমাদের সব অর্গানের মধ্যে এরকম একটা ইন্টারনাল হোমিওস্ট্যাসিস বা হচ্ছে সার্ভাইভাল মেকানিজম দেওয়া আছে। তো ব্রেন সেল নিজের মধ্যে অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল তৈরি করা শুরু করে বাঁচার জন্য। তো এক পর্যায়ে আমরা তো আপার হ্যান্ড নেই, আমরা ফ্লুইড দেই, ইনসুলিন দেই। সেটা দেওয়ার কারণে হয় কি যে অসমোলারিটি ব্লাডে কমে যায় এবং গ্লুকোজ কন্টেন্টও কমে যায়। কন্টেন্ট কমে গেলে অসমোলারিটি আরও কমে যায়। তাহলে যে র্যাপিড শিফট হয়, শিফট হলে কি হয়? র্যাপিড যখন এটা শিফট করানো হবে, অসমোলারিটি হঠাৎ করে কমানো হবে, তখন হবে কি? তখন বডি দেখবে ও এখন তো প্লাজমায় অসমোলারিটি কম, আবার ব্রেনে যে অসমোলেটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেলগুলো তৈরি হয়েছে সেগুলো তো ওখানেই আছে, ওটা তো আর বাইরে বের হচ্ছে না। তাহলে ব্রেন সেলের অসমোলারিটি বেড়ে যায়, প্লাজমার কমে যায়। তখন প্লাজমা থেকে আবার ব্রেনে ওয়াটার শিফট করে, তখন ব্রেন ইডেমা ডেভেলপ করতে পারে। এজন্য এই সমস্ত কেস হচ্ছে মানে ব্লাডের অসমোলারিটি হঠাৎ করে হচ্ছে কমানো উচিত না। আচ্ছা, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এটা একটা উদাহরণ দেওয়া হয়েছে যে ডাইগক্সিন। ডাইগক্সিনটা সোডিয়াম, পটাশিয়াম, এটিপিএসকে ব্লক করে। এটা ব্লক করলে হয় কি? সেলের মধ্যে সোডিয়াম জমে যায়, অনেক সোডিয়াম জমে যায়। তো সোডিয়াম জমে গেলে সেলে আরেকটা হচ্ছে চ্যানেল আছে সোডিয়াম ক্যালসিয়াম ট্রান্সপোর্টার। তো সোডিয়াম যখন বেড়ে যায় তখন সে বের হয়ে পটাশিয়ামকে আবার সরি সোডিয়াম যখন আরেকটা চ্যানেল আছে সোডিয়াম এবং ক্যালসিয়াম। এটা একটা সেল, তাহলে সোডিয়াম, পটাশিয়াম, এটিপিএস এটা তো বন্ধ, তখন সেলের মধ্যে সোডিয়াম বাড়ে। তাহলে আরেকটা চ্যানেল আছে সেটা হচ্ছে সোডিয়াম, ক্যালসিয়াম। তাহলে সোডিয়াম এই পাশ থেকে বের হয়, এদিকে ক্যালসিয়াম ঢুকে। তাহলে সেলের মধ্যে ক্যালসিয়াম বাড়ে। ক্যালসিয়াম বাড়লে হচ্ছে হার্টের অ্যারিথমিয়ার রিস্ক বাড়ে, হ্যাঁ? তাহলে এটা একটা এক্সাম্পল যে সোডিয়াম, পটাশিয়াম, এটিপিএস এর। আর ডিফিউশন তো আমরা জানি প্রতিনিয়ত আমাদের লাংসে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এগুলো হচ্ছে ডিফিউশন হচ্ছে, বেরোচ্ছে, ঢুকতেছে। তো এই হচ্ছে আমাদের ক্লাস 1। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই সংক্রান্ত তাহলে আমাদের ব্যাচের যে গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা এই ক্লাস সম্পর্কে মানে হেডলাইনটা দিয়ে প্রশ্ন করতে পারেন যে এই ক্লাসে আমরা এই জিনিসটা বুঝিনি। তো ঠিক আছে, সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের দেখা হবে নেক্সট ক্লাসে।